বউ পালিয়েছে, এই কথাটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল সবার মাঝে। মানুষ কানাঘুষা শুরু করে দিল, সবাই নানা রকমের কথাবার্তা বলছে। আয়ুষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইসমাইল হোসেন কাঁদো কাঁদো মুখে সবার সম্মুখে এসে বলে, আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আলতাফ তালুকদার রেগে গেছেন ভীষণ। তিনি ইসমাইল হোসেনকে রাগী সুরে বলেন, আপনার জন্য আমার সম্মান ডুবে যেতে বসেছে, আর আপনি এখন নাটক শুরু করেছেন। জাহানারা বেগমও আজ রুষ্ট হলেন ঈশিতার উপর। নিজের ছেলের পছন্দের কথা ভেবে তিনি রাজি হয়েছিলেন। তাছাড়া মেয়েটাকেও তার অনেক ভালো লেগেছিল, কিন্তু মেয়েটা যে এমন কিছু করবে সেটা তার কাছে কল্পনাতীত। তিনিও এখন আর কিছু বলতে পারছে না। ঐশী চুপ করে এসে একপাশে দাঁড়িয়ে আছে। এখানে বড়দের মাঝে সে আর কিছু বলতে চায় না। এমন সময় গুলসেনারা বেগমের নজর যায় ঐশীর দিকে। ঐশীর দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন। পরবর্তীতে সবার সম্মুখে এসে বলেন, ওই মেয়েটা যখন পালিয়েই গেছে, তখন আর এসব বলে কি লাভ? এখানে থাকা মানে নিজের সম্মান নষ্ট করা। চল এখান থেকে, আমরা বাড়িতে গিয়ে বসে কথা বলি। আয়ুষ বলে, আমি যখন এখানে বিয়ে করতে এসেছি তখন বিয়ে করে বউ না নিয়ে যাব না। জাহানারা বেগম বলেন, তোর বউ তো পালিয়ে গেছে, এখন তুই কাকে বিয়ে করবি? আয়ুষ বলে, আমি যাকে বিয়ে করতে এসেছি তাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। আয়ুষের এমন কথা শুনে ঐশীর জমা আশা নিভে যায়। সে বুঝতে পারে আয়ুষের মনে ঈশিতার জন্য আবেগ কতটা জোরালো, যেই কারণে এত কিছুর পরেও সে ঈশিতাকে বিয়ে করতে চাইছে, অথচ আয়ুষের মনে তার জন্য কোনো জায়গা নেই। ঐশী মেনে নেয় বাস্তবতাটাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে তাকায় আকাশের দিকে। আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে বলে, আমার ভাগ্য আমায় কোথায় ভেসে নিয়ে যাবে আমি জানি না, তবে আমি ভেসে যেতে প্রস্তুত সম্পূর্ণ। ভাগ্যের ভেলায় চড়ে উঠেছি আমি। ঈশিতা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। একটু পরই রেলগাড়ি চলে আসবে। ঈশিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে। সে জানে না এখন কোথায় যাবে, কি তার ভবিষ্যৎ হবে, কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার। অন্তত এই বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হবে না। ঈশিতা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এই ট্রেনে করে সে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে। চট্টগ্রামে ঈশিতার এক প্রিয় বান্ধবী রয়েছে, তার সাথে দেখা করে কিছু একটা হবে এই আশায়। কিন্তু ট্রেনও আজ লেট করছে। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে ঈশিতার। এর মধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিটটা খোঁজে, কিন্তু পায় না। ঈশিতার মাথায় হাত। এখন কি করবে সে? এখন তো এমনি ঈদের জন্য ভিড় বেশি। আগে থেকে বুকিং করা না থাকলে মোটেই সিট মিলবে না। ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে। বোধহয় তাড়াহুড়ো করে টিকিটটা কোথাও পড়ে গেছে। ঈশিতা আর কোনো উপায়ান্তর পেল না। সেখানেই বসে রইল চুপটি করে। এমন সময় ট্রেন এলো। আবার তার চোখের সামনে চলেও গেল, কিন্তু ঈশিতাকে বসেই থাকতে হলো সেখানে। আর কোনো উপায় না পেয়ে ঈশিতা ভাবল আজকের রাতটা স্টেশনেই কাটিয়ে দেবার কথা। তারপর কাল না হয় কোনো একটা ব্যবস্থা করা যাবে। আগে বিয়েটা ভেঙে যাক। ঈশিতা মাথা নিচু করে স্টেশনেই বসেছিল। এমন সময় কেউ তার সামনে রেলের টিকিট দেখিয়ে বলে, এটা খুঁজছো বুঝি? ঈশিতার চোখ তুলে তাকাতেই অবাক হয়। আয়ুষ তার সম্মুখে দাঁড়িয়ে। ঈশিতার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আয়ুষ সামান্য হেসে বলে, তোমার আমার বিয়ে হওয়াটা বুঝি আল্লাহর ইচ্ছা ছিল, তাই দেখো, তুমি চেয়েও পালাতে পারলে না, টিকিটটা পড়ে রইলো। ঈশিতা চোখ রাঙানি দিয়ে বলে, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আমিও ঠিক করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। আমি রাজি না থাকলে এই বিয়ে হবে না। তোমাকে রাজি করিয়ে এই বিয়ে করব। কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। কাজী সাহেব, আপনি আসুন জলদি। কাজীকে দেখে ঈশিতা রেগে গেল। বলল, উনি এখানে কি করছেন? কাজী সাহেবের যা কাজ তাই করতে এসেছেন। আজ না হয় এই কমলাপুর রেল স্টেশনেই আমাদের ইউনিক বিয়েটা হলো। অসম্ভব, আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আয়ুষ এবার ঈশিতাকে তার মায়ের লেখা চিঠি দেখায়, যেটা ঈশিতার থেকে তার বাবা লুকিয়ে রেখেছিল। ঈশিতা চিঠিটা দেখেই বুঝতে পারে এটা তার মায়ের লেখা। যদিও তার মা তেমন শিক্ষিত ছিল না, কিন্তু অক্ষরজ্ঞান ছিল। তিনি অল্পস্বল্প লিখতে পারতেন। চিঠিতে ঈশিতার মা হুসনে আরা লিখে গেছেন, তিনি বিশ্বাস করেন ঈশিতা কোনো অন্যায় করেনি,
কিন্তু সবাই যখন তাকে বলেছিল ঈশিতা পরীক্ষায় নকল করতে গেছে, এটা তিনি সহ্য করতে পারেননি। ঈশিতাকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। এই স্বপ্ন ভেঙে যাওয়ার দুঃখ ছিল তার কাছে অনেক বড়। কিন্তু তবুও তিনি চান ঈশিতা ঘুরে দাঁড়াক, সফল হোক জীবনে। নিজের মায়ের চিঠি পড়ে অঝরে কান্না করতে থাকে ঈশিতা। আয়ুষ বলে, আমি বুঝতে পারছি এখন তোমার মনের অবস্থাটা, কিন্তু তোমার মায়ের ইচ্ছা পূরণে তোমাকে কেবলমাত্র আমি সাহায্য করতে পারি। তাই আমি চাই তুমি এই বিয়েটা করে নাও। ঈশিতা আবেগশূন্য চোখে তাকায় আয়ুষের দিকে। লোকটার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা। কিন্তু এই মুহূর্তে এনার থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কেননা এখান থেকে বাড়িতে ফিরলে তার বাবা নিশ্চয়ই তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আর তাহলে ঈশিতা তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না। আর বান্ধবীর কাছে যাওয়ারও উপায় নেই, কারণ তার জমানো সব টাকা দিয়ে টিকিট কেটেছিল, কিন্তু ট্রেনটাই মিস হয়ে গেল। তাই ঈশিতা আস্তে করে বলে, আমি রাজি, কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন। আয়ুষ মৃদু হেসে বলে, গুড গার্ল। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। অবশেষে রেল স্টেশনেই আয়ুষ ঈশিতার বিয়েটা হয়ে যায়। ঐশী চুপ করে একপাশে বসেছিল। গুলসেনারা বেগম ঐশীর কাছে এসে বলে, তুই চিন্তা করিস না, ওই মেয়ে ফিরে এলেও আমি এই বিয়েটা হতে দেব না। এমন পালাটু মেয়েকে বাড়ির বউ করা যায় না। তোর সাথেই আয়ুষের বিয়ে দেব আমি। ঐশী মলিন সুরে বলে, আয়ুষ ভাইয়া যে আমায় পছন্দ করে না, তার মনে যে আমার প্রতি কোনো অনুভূতি নেই, বিয়ের পর এমনি হয়ে যাবে। না দাদি, এমন হয় না। যদি ঈশিতা ফিরে আসে তাহলে তুমি বিয়েতে কোনো বাগড়া দেবে না, কথা দাও আমায়। এটা তুই কি বলছিস ঐশী? আয়ুষকে অন্য কারো হয়ে যেতে তুই দেখতে পারবি? যার মনে আমার কোনো স্থান নেই, তার জীবনে স্থান পেয়ে কষ্ট ছাড়া অন্য কিছুই কি পাবো? কিন্তু কোনো কিন্তু নয় দাদি। তুমি ঈশিতার প্রতি আয়ুষ ভাইয়ার কেয়ার দেখোনি? ও পালিয়ে গেছে জেনেও কিভাবে ওকে খুঁজতে ছুটলো। এরপর আর কি বলার আছে আমাদের? গুলসেনারা বেগম চুপ হয়ে গেলেন। কার জন্য লড়বেন তিনি? ঐশী তো নিজের ইচ্ছাতেই সরে যেতে চাইছে। এদিকে জাহানারা বেগম দূর থেকে দাদি নাতনিকে পর্যবেক্ষণ করে বলেন, নিশ্চয়ই দুটোতে মিলে কোনো ফোন দিয়ে আসছে। ইয়া আল্লাহ, তুমি দেখো আইস জানে ঈশিতাকে খুঁজে ফিরিয়ে আনে। আমি ঈশিতাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো, তাও এই পঙ্গু ঐশীকে মেনে নিতে পারবো না। আমার দিকে মুখ তুলে তাকিও আল্লাহ। ঈশিতার হাত ধরে তালুকদার বাড়িতে প্রবেশ করল আয়ুষ। তার পরিবারের সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের পানেই। যেই মেয়ে তাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে এভাবে পালিয়ে গেল, তাকেই কিনা এ বাড়িতে নিয়ে এসেছে আয়ুষ। এটা মেনে নিতে পারলেন না আয়ুষের দাদি গুলসেনারা বেগম। তিনি রাগী সুরে বলে উঠলেন, খবরদার আয়ুষ, এই মেয়েকে এই বাড়িতে তুলবি না। ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে আয়। ওর জন্য আমাদের পরিবারের মুখে চুনকালি পড়েছে। আয়েশের বাবা আলতাফ তালুকদারও নিজের মায়ের সুরে সুর মিলিয়ে বলে, আম্মু ঠিক বলেছে আয়ুষ, এই মেয়ে যা করেছে তারপর আর এই বাড়িতে ওর ঠাঁই হবে না। আমরা কত সম্মান দিয়ে ওকে এই বাড়ির বউ করে আনতে চেয়েছিলাম, অথচ ও আমাদের সব সম্মান ধূলিসাৎ করে দিল। এসব কিছুর মাঝে জাহানারা বেগম চেয়েও কিছু বলতে পারছে না। তিনি তো চান ঈশিতার সাথে যেন আয়ুষের বিয়ে হোক। মেয়েটা না হয় একটা ভুল করেছে, তবুও তিনি চান এই মেয়েকে ছেলের বউ করতে, যাতে ঐশী কোনোভাবেই তার ছেলের জীবনে প্রবেশ করার সুযোগ না পায়। আয়ুষ ঈশিতার হাত শক্ত করে ধরে দৃঢ়তার সহিত বলে, আমি ঈশিতাকে বিয়ে করেছি। ও স্ত্রী হয় আমার, তাই আমার স্ত্রী হিসেবে ওর সম্পূর্ণ অধিকার আছে এ বাড়িতে থাকার। আয়েশের কথা শুনে জাহানারা বেগম বাদে উপস্থিত সবার মুখে কালো হয়ে যায়। গুলসেনারা বেগম বলেন, কি বলছিস তুই? তুই এই মেয়েটাকে বিয়ে? আয়েশ বলে, হ্যাঁ, করেছি ওকে বিয়ে। আলতাফ তালুকদার রেগে বললেন, এভাবে কিভাবে তুই বিয়েটা করলি? আমাদের মতামতের কোনো দাম নেই তোর কাছে? আম্মা, তুমি বলো তোমার কি সিদ্ধান্ত? তুমি অনুমতি না দিলে আমি এই মেয়েকে ছেলের বউ হিসেবে গ্রহণ করব না। কিছুতেই ওকে এই বাড়িতে ঠাঁই দেব না। জাহানারা বেগম এবার আর চুপ থাকতে পারলেন না। আয়ুষ ঈশিতার হয়ে বলে উঠলেন, এটা তুমি কি বলছো আয়ুষের বাবা? ওদের বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে কি হবে? মানছি মেয়েটা একটু অন্যায় করে ফেলেছে,
কিন্তু তাই বলে তুমি নিজের ছেলের বউয়ের সাথে জুলুম করবে? আলতাফ তালুকদার চেঁচিয়ে বললেন, তুমি চুপ থাকো। এই মেয়ের সাথে যাই করি সেটা জুলুমের পর্যায়ে যাবে না। যেই মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায় তার চরিত্র কতটা ভালো জানাই যায়। এ পর্যায়ে আয়েশ বলে ওঠে, ক্ষমা করো বাবা, কিন্তু তুমি আমার স্ত্রী সম্পর্কে এরকম কথা বলতে পারো না। ও তোমার বৌমা হয়। গুলসেনারা বেগম কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। তার পরিবারে এত বড় সমস্যার উপদ্রব আগে কখনো হয়নি। তিনি এখনো বুঝতে পারছেন না এই সমস্যার মোকাবিলা কিভাবে করবেন। এমন সময় সবার মাঝে উপস্থিত হলো ঐশী। সে এসেই গুলসেনারা বেগমের উদ্দেশ্যে বলল, দাদি, তুমি এই অশান্তি থামাও। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে কি লাভ? তুমি মেনে নাও সবকিছু। আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তামাশা দেখছে। এতে করে আমাদের পরিবারেরই মান সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু, কোনো কিন্তু নয় দাদি। তুমি তো আমার সব কথাই মানো, তাহলে এই কথাটাও মেনে নাও। আপাতত এসব ঝামেলা বন্ধ হোক, তারপর আমরা পারিবারিকভাবে বসে ঠান্ডা মাথায় সবকিছু মিটমাট করে নেব। জাহানারা বেগম কিছুক্ষণ চিন্তা করে বলেন, তুই ঠিকই বলেছিস ঐশী। এমনি আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে, এখন আরো হচ্ছে। এসব থামানো দরকার। আলতাফ, তুই তোর ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘরে আয়। বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলে লাভ নেই। যা কথা হবার পরে হবে। বলেই গুলসেনারা বেগম নিজের ঘরের দিকে রওনা দেন। আলতাফ তালুকদার রাগে গজগজ করতে করতে জাহানারা বেগমকে বলেন, তুমিও ওদের রুমে পৌঁছে দাও। আমার আর এত ঝামেলা ভালো লাগছে না। যা খুশি করো তোমরা। বলে তিনিও হনহন করে নিজের রুমের দিকে চলে যান। ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ ও ঈশিতার দিকে। যদিও ঈশিতার বয়স কম, তবুও মেয়েটার উচ্চতা যথেষ্ট। ঐশীর থেকেও লম্বা হবে হয়তো। দুজনকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে। আয়েশের জন্য একতরফা অনুভূতি মনে লুকিয়ে কষ্ট পাচ্ছিল ঐশী। তবুও সব সহ্য করে নিচ্ছিল। তার কষ্টের বিনিময়ে হলেও না হয় সুখে থাক তার ভালোবাসার মানুষটা। ঈশিতাকে আয়ুষের ঘরে পৌঁছে দিয়ে জাহানারা বেগমও রাগ দেখাতে শুরু করেন ঈশিতার উপর। বলেন, এটা তুমি কি করলে ঈশিতা? তোমাকে আমার কত পছন্দ ছিল জানো? আমার ছেলেও তো তোমাকে কত পছন্দ করতো। তুমি শুধু শুধু পালিয়ে গিয়ে আমাদের পরিবারের ফেস লস করালে। এজন্য তোমার শ্বশুর এবং দাদি শাশুড়ি তোমার উপর চটে আছেন। আমারও রাগ হচ্ছে, শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে আমি সবটা মেনে নিচ্ছি। আয়ুষ আমাকে সবটা বলেছে তোমার ব্যাপারে। দেখো, মানুষের জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তোমার মায়ের যতটুকু আয়ু ছিল তিনি ততটুকুই বেঁচে ছিলেন। হয়তো তার মৃত্যুর আগে যা ঘটেছিল সব উছিলা মাত্র। তুমি এর জন্যই শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝেছো। ঈশিতার প্রতিউত্তরে কিছু বলে না। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলেন, এখন থেকে আমি তোমার শাশুড়ি। শাশুড়ি কিন্তু মায়ের মতোই হয়। তুমি আমাকে নিজের মা মনে করতে পারো। আয়েশের সাথে কোনো ঝামেলা বাড়িও না। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখো। আর একটা কথা, ওই ঐশী মেয়েটা আছে না, ওর থেকে দূরে থাকবে এবং আয়ুষকেও ওর থেকে দূরে রাখবে। ও একটা বিষাক্ত কালনাগিনী। জাহানারা বেগমের কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। ঐশী মেয়েটাকে যতটা দেখেছে তার তো খারাপ মনে হয়নি। মেয়েটার পায়ে সমস্যা, ক্র্যাচ সাথে করে হাঁটে। ঐশীর কথা ভাবলো ঈশিতা, সত্যিই কি মেয়েটা খারাপ নাকি? হতেও পারে। জাহানারা বেগম যখন বলেছেন তখন এমনই হবে। এমনিতেও ঈশিতার সংসার করার কোনো ইচ্ছা নেই। সেই বিয়েটা শুধুমাত্র নিজের মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য করেছে। তবে তার সাথে কেউ বিনা কারণে কোনো খারাপ কিছু করতে এলে ছেড়ে দেবে না একদম। জাহানারা বেগম ঈশিতার কাছে ঐশীর নামে আরো অনেক খারাপ কথা বলতে থাকে। এতে করে ঐশীর প্রতি খারাপ ধারণা তৈরি হতে থাকে ঈশিতার। নামিরা নাহিদ বসে বসে আয়ুষ ঈশিতার বিয়ে নিয়েই কথা বলছিল। নামিরা তো ঈশিতাকে এক হাত নিচ্ছিল। বলছিল, ওই ঈশিতা মেয়েটাকে আমার একদম সুবিধার মনে হয় না। কিভাবে বিয়ের দিন পালিয়ে গেল। আয়ুষ ভাইয়া যেন কেন ওকে বিয়ে করতে গেল আমি বুঝলাম না। সেই সময় ঐশী সেখানে এসে পড়ে। নামিরার কথা তার কর্ণগোচর হয়। সে বলে ওঠে, কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয় আপু। হতেও পারে মেয়েটা কোনো সমস্যায় পড়েছিল। ঐশীর কথা শুনে ভীষণ ভালো লাগে নাহিদের। ঐশীর ব্যবহার দেখে সে যেন আরো বেশি করে ঐশীর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে।
এই কদিনে নাহিদ বুঝে গেছে ঐশী ভীষণ বুঝদার এবং ম্যাচিওর একটা মেয়ে, যা তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। এরই মাঝে আয়ুষ বসার ঘর অতিক্রম করে নিজের রুমের দিকে যাচ্ছিল। তাকে যেতে দেখেই নাহিদ উঠে গিয়ে পথ আটকে বলল, কোথায় যাচ্ছ ব্রো? কোথায় আবার? রুমে যাচ্ছি। ও হ্যাঁ, আজ তো তোমাদের বাসর। যাই হোক, বিয়ের সাক্ষী তো হতে পারলাম না, কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আমাদের হাদিয়া তো দিয়ে যাও। হাদিয়া মানে? বেশি কিছু না, আমরা তিনজন আছি, তিনজনকে 5,000 করে, মোট 15,000 টাকা দাও। নামিরা বলে ওঠে, নাহিদ কি করছিস? তুই কি ছোট্ট বাচ্চা হয়ে গেলি নাকি? আয়ুষ বলে, কোনো ব্যাপার না। এই নে নাহিদ, 15,000 টাকা, তিনজনে মিলে ভাগ করে নিস। বলেই আয়ুষ চলে যায় নিজের রুমের দিকে। আয়ুষ তো টাকা পেয়ে মহা খুশি। ঐশীর হাতে 5,000 টাকা দিয়ে বলে, এই নাও তোমার ভাগ। বলেই সে বাকি 10,000 টাকা নিজের পকেটে ঢোকায়। নামিরা এসে বলে, আমার ভাগ কোথায়? তোর ভাগ নেই? খুব তো বলছিলি আমি বাচ্চামো করছি, তো এখন টাকা নিতে এসেছিস কেন? এই নিয়ে দুই ভাই বোনের মাঝে খুনসুটি শুরু হলো। এদিকে ঐশী টলমলে চোখে আয়ুষের যাওয়ার পানে তাকিয়ে আছে। তার প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে, এটা মেনে নেওয়া যে ভীষণ কষ্টকর। আয়ুষ বাসর ঘরে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল। ঈশিতা তড়িৎ উঠে বসল। ভয় লাগছিল তার খুব। তার শাড়ির আঁচলের তলায় লুকানো ছিল একটা চাকু। ঈশিতা ভেবেই রেখেছে, আয়ুষ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে আজ রক্তারক্তি বাঁধিয়ে দেবে। আয়ুষ বাসর ঘরে এসেই ঈশিতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, আমি কোনো কাপুরুষ নই যে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্বামীর অধিকার ফলানোর চেষ্টা করব। তাই নিজের পেছনে যেটা লুকিয়ে রেখেছো সেটা বের করে ফেলে দাও। ঈশিতা চাকুটা বের করলো, অতঃপর সেটা মেঝেতে ফেলে দিয়ে বলল, আপনি কিন্তু নিজের কথাটা রাখবেন, একদম আমার কাছে আসবেন না। ঈশিতা চাকুটা ফেলে দিতেই আয়ুষ তার কাছে গিয়ে খপ করে ঈশিতার হাতটা ধরে ফেললো। ঈশিতা ভয় পেল প্রচুর, আমতা আমতা করে বলল, কি কি করছেন এটা? ছাড়ুন আমায়। আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে। ঈশিতাকে পুরো কথা বলার সুযোগ না দিয়ে আয়ুষ তার মুখ চেপে ধরে বলে, হুশ, একদম চুপ। আমি তোমার অনেক কথা শুনেছি, এবার আমি বলবো আর তুমি শুনবে। ভয় নেই, আমি জোর জবরদস্তি করব না, শুধু কিছু কথা বলবো যা তোমার শোনার প্রয়োজন। এটা বলে সে একটু দম নিয়ে বলে, আমি বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তুমি যে নির্দোষ সেই ব্যাপারে প্রমাণও উপস্থাপন করেছি। তাই তারা এই ব্যাপারে বিবেচনা করে দেখেছে তোমার এক্সপেল লেটার বাতিল হয়েছে। এই বছর তুমি আবার এসএসসি পরীক্ষা দিতে পারবে। তাই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর কিন্তু বেশি সময় নেই এসএসসি পরীক্ষার। বলেই ঈশিতার মুখ থেকে হাতটা সরিয়ে দেয়। ঈশিতা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, যাই হোক না কেন, আমি কিন্তু আপনার সাথে সংসার করতে ইচ্ছুক নই। আয়ুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোমায় জোর করে সংসারে আটকে রাখবো না। তুমি এসএসসি পাস করো, তারপর একটা ভালো কলেজে অ্যাডমিশন পেলে আমি হোস্টেলে রাখার ব্যবস্থা করব। তারপর তুমি ওখানে গিয়ে পড়াশোনা করিও, তারপর চাইলে আমাকে ডিভোর্স দিয়ে তুমি নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবা। ঈশিতা স্বস্তির নিঃশ্বাস নেয়। সে এমনটাই চাইছিল। ঈশিতার লক্ষ্য জীবনে বড় কিছু করা, সংসার করা নয়। এজন্য ঈশিতা চায় যে কোনো মূল্যে এই সংসার থেকে মুক্তি। আয়ুষ সোফায় গা এলিয়ে বলে, তুমি গিয়ে বিছানাতে শোও, কাল আমি তোমাকে বই এনে দেব। তুমি পড়াশোনা শুরু করো, আর কিছুদিন একটু এখানে মানিয়ে নিও। আর এসব কিছুকে আমার দয়া মনে করার কোনো দরকার নেই। আমার অপরাধ বোধ থেকেই আমি এসব কিছু করছি। আমি চাই না আমার জন্য তোমার মায়ের শেষ ইচ্ছা অপূর্ণ থাকুক। তুমিও ভালোভাবে পড়াশোনা করিও। ঈশিতাও এত কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঈশিতা দেখে আয়ুষ নিজের রুমে নেই। ঈশিতা আর এত কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বাইরে আসতেই দরজায় কেউ নক করলো। ঈশিতা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল জাহানারা বেগম দাঁড়িয়ে আছেন। ঈশিতা তাকে দেখে মৃদু হেসে বলল, আন্টি আপনি? আন্টি না, আমাকে মা বলো। তুমি বুঝি এখনই ঘুম থেকে উঠলা? জি। ও আচ্ছা, ঠিক আছে, দ্রুত আমার সাথে নিচে চলো। নিচে গিয়ে সবাইকে চা খেতে দাও। সংসারের কাজ করেই তো সবাইকে ইমপ্রেস করতে হবে।
ঈশিতা বুঝতে পারল না তার কি করার দরকার। সে তো এখানে সংসার করতে আসেনি, এসেছে পড়াশোনা করার জন্য। ঈশিতার এমন ভাবনার মাঝেই জাহানারা বেগম তাকে এক প্রকার টেনে নিয়ে গেল। ঈশিতাকে রান্নাঘরে নিয়ে গিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলল, যাও, তোমার শ্বশুর আর দাদি শাশুড়ি ওখানে বসে আছেন, ওনাদেরকে গিয়ে চাটা দাও আর সালামও জানাবে। ঈশিতা মাথা নাড়ালো, যদিও তার এসব কিছু করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জাহানারা বেগমের প্রতি তার একটা মায়া তৈরি হয়েছে। উনি কত ভালো আচরণ করছেন ঈশিতার সাথে। ঈশিতার যেন মায়ের অভাবটা দূর হচ্ছে জাহানারা বেগমের সান্নিধ্য পেয়ে। তাই তার কথার অবাধ্য হতে চাইল না। চা হাতে নিয়ে চলে এলো বসার ঘরে। গুলসেনারা বেগম বসে টিভি দেখছিলেন আর আলতাফ তালুকদার টিভি দেখছিলেন। ঈশিতা গুলসেনারা বেগমের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দাদি, এই নিন চা খান। গুলসেনারা বেগম গতকালের ঘটনা নিয়ে ভীষণ রেগেছিলেন ঈশিতার উপর। এই মেয়েটার জন্য আত্মীয় স্বজনদের সামনে তাদের পরিবারের অনেক ফেস লস হয়েছে। ঈশিতাকে দেখে রাগ আবারও মাথা চাড়া দিয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে ঈশিতাকে ধাক্কা দিয়ে বললেন, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ধাক্কার ফলে ঈশিতার হাতে গরম চা ছিটকে পড়ল। সে ব্যথায় চেঁচিয়ে উঠল। জাহানারা বেগম ছুটে এলেন। আলতাফ তালুকদারও হকচকিয়ে গেলেন। জাহানারা বেগম এসে ঈশিতাকে দ্রুত নিয়ে গেল, গিয়ে পানি ঢালতে লাগলো তার হাতে। ঐশী সবেমাত্র বসার ঘরে এলো। এই কাহিনী দেখে সে হতবাক। রাছে ভর দিয়ে এগিয়ে এসে নিজের দাদিকে বলল, এটা তুমি কি করলে দাদি? মেয়েটার যদি কিছু হয়ে যেত। আমার মাথা গরম হয়ে গেছিল, কিন্তু আমি চাইনি এমন কিছু হোক। তোমার ওকে সরি বলা দরকার দাদি। গুলসেনারা বেগম তেজ দেখিয়ে বললেন, আমি কেন সরি বলবো? ওই মেয়ে আমাদের পরিবারের সাথে ইচ্ছাকৃতভাবে যেটা করেছে তার তুলনায় এটা কিছুই না। আমি তো আর ইচ্ছা করে করিনি। ও কি সরি বলেছে? তা না করে সকাল সকাল চা নিয়ে মন গলাতে এসেছে। ঐশী আর কিছু বলতে পারল না। ঈশিতার অবস্থা দেখতে রান্নাঘরের দিকে গেল। এদিকে জাহানারা বেগম ঈশিতার হাতে পানি দিতে দিতে বললেন, আম্মার ব্যবহারে তুমি কিছু মনে করো না। উনি এটা ইচ্ছাকৃত করেননি। তুমি বলো, কেউ যদি কারোর কানের কাছে 24 ঘন্টা কারো নামে বিষ ঢালে, তাহলে কি এমন ব্যবহার করা স্বাভাবিক না? ঈশিতা বুঝতে না পেরে বলল, মানে? জাহানারা বেগম বলতে লাগলেন, তুমি এখনো অনেক ছোট, এত সব কিছু বুঝবে না। ওই ঐশী মেয়েটা আছে না, ও তো সবসময় আমার শাশুড়ির কাছে তোমার নামে বিষ ঢালে। এজন্যই তো উনি তোমার সাথে এমন ব্যবহার করলেন। ঈশিতার মনে ঐশীর প্রতি নেতিবাচক ধারণা বাড়ল। এর মধ্যে ঐশী রান্নাঘরে এসে বলল, বড় আম্মু, ও কি ঠিক আছে? জাহানারা বেগম দায়সারা ভাবে বললেন, হ্যাঁ ঠিক আছে। ঐশী স্বস্তি পেল। ঈশিতার উদ্দেশ্যে বলল, তুমি কিছু মনে করো না ভাবি, দাদি মানুষ হিসেবে খারাপ নন, তোমার উপর রেগে আছে তাই এমন কাণ্ড করে ফেলেছেন। ঈশিতা মনে মনে বলল, সারাক্ষণ বিষ ঢাললে তো এমনই হবে। যাই হোক, এমনিতেও আমি এখানে পার্মানেন্টলি থাকবো না, তাই কারোর সাথে ঝামেলা করে লাভ নেই। তাই ঈশিতাও কোনো রিয়াক্ট করলো না। এর মাঝে আয়ুষ ছুটে এসেছে বাড়িতে। জাহানারা বেগম তাকে ফোন করে সব বলেছেন। সে এসেই নিজের দাদিকে ডাকতে লাগলো। গুলসেনারা বেগম বললেন, কি হয়েছে আয়ুষ, আমায় ডাকছিস কেন? জাহানারা বেগম ততক্ষণে ঈশিতাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। আলতাফ তালুকদার অফিসে বেরিয়ে গেছেন। ঐশী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। আয়ুষ ঈশিতার হাত ধরে তাকে নিজের দাদির কাছে এনে বলে, আমার স্ত্রীর কাছে এখনই ক্ষমা চাও। আয়ুষ, তুই কি বলছিস খেয়াল আছে? তুমিই তো আমাকে শিখিয়েছো দাদি, যে কারোর কাছে যদি আমরা অন্যায় করি তাহলে ক্ষমা চেয়ে নিতে হয়। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না, এটাও তুমিই বলো। তাহলে অসুবিধা কোথায়? এই মেয়েটা যেই অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইছে। বড়দের থেকেই তো ছোটরা শিখবে দাদি। আয়ুষ গুলসেনারা বেগমকে কথার প্যাঁচে ফেলে দিল। গুলসেনারা বেগম আর কোনো উপায় না পেয়ে উদাস মনে বললেন, দুঃখিত। বলেই তিনি গটগট পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। ঐশী স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাই হোক, সব ঝামেলা মিটল তাহলে। ঈশিতার বিয়ের পর চলে গেছে কয়েকটা দিন। এই কয়েকটা দিন তার বেশ সাধারণভাবেই গেছে। আয়ুষ তাকে বই এনে দিয়েছে। যতটা সময় পায় সে পড়াশোনা করেই কাটায়। অন্য কাজে তেমন মন নেই। জাহানারা বেগম মাঝে মাঝে তাকে টুকটাক কাজ করতে বলেন। সেটাও খুশি মনে করে নেয়।
কারণ এই বাড়িতে তার শুধু জাহানারা বেগমকেই ভালো লাগে। গুলসেনারা বেগম আলতাফ তালুকদার ঈশিতার সাথে কথা বলে না। ঐশী কথা বলতে চাইলে ঈশিতাই তাকে এগিয়ে যায়, কারণ জাহানারা বেগমের কথায় ঐশীর সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তার মনে। ঈশিতা মনে করে ঐশী ভীষণ কুটনি একটা মেয়ে, যার সঙ্গ এড়িয়ে চলাই মঙ্গল। ঈশিতা বাগানে বসে বসে বই পড়ছিল। এমন সময় জাহানারা বেগম সেই স্থানে এসে বলে, বৌমা তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। ঈশিতা বই পড়া থামিয়ে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলে, আমাকে কিছু বলবে মা? ঈশিতা এখন জাহানারা বেগমকে মা বলেই সম্বোধন করে। জাহানারা বেগম হাসি মুখে ঈশিতার পাশে বসে বলেন, তুমি বোধহয় জানো না আগামীকাল আয়ুষের জন্মদিন। ও তো তোমার স্বামী, তাই তোমাকে জানিয়ে দিতে এলাম, যাতে করে তুমি একটু ওকে সারপ্রাইজ দিতে পারো। ঈশিতা এটা জেনে খুব একটা খুশি হয় না। এমনিতেও আয়ুষকে নিয়ে তার কোনো প্রকার কোনো আগ্রহ নেই। সে তো শুধু এসএসসি এক্সাম পর্যন্ত অপেক্ষা করছে। তারপর নিজের জীবনের সঠিক পথ বেছে নেবে। জাহানারা বেগম আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন, তুমি আয়ুষকে ভালো একটা সারপ্রাইজ দেবে। আর হ্যাঁ, দেখবে যাতে ঐশী যেন আয়ুষের কাছে ঘেঁষতে না পারে। ও কিন্তু প্রতি বছর আয়ুষকে সারপ্রাইজ দেয়। মেয়েটার একটুও হুঁশজ্ঞান নেই। আয়ুষ এখন বিবাহিত, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার অধিকার একমাত্র ওর স্ত্রী মানে তোমার আছে, বুঝলা? ঈশিতা কি বুঝলো জানে না, কিন্তু জাহানারা বেগমের মন রাখার জন্য মাথা নাড়ায়। জাহানারা বেগম নিশ্চিত মনে চলে যাবার পর আবার নিজের মতো বই পড়তে থাকে। জাহানারা বেগম চলে যাবার কিছুক্ষণ পর ঐশী আসে ঈশিতার সাথে দেখা করতে। ঈশিতা তাকায় ঐশীর দিকে। ঐশী হাসি মুখে তার পানে চেয়ে থাকলেও ঈশিতা ঐশীকে দেখেই ভ্রু কুঁচকে গম্ভীর মুখে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঐশী ঈশিতার কাছে এসে বলে, কি করছো? দেখতে পারছো না বই পড়ছি? ঐশীর কাট জবাব। ঐশীর মুখে হাসি মিলিয়ে যায় ঈশিতার এমন ব্যবহারে। তবুও সে বলে, তুমি মনে হয় একটু ব্যস্ত ছিলে। আমি বোধহয় তোমায় ডিস্টার্ব করে ফেললাম। ঈশিতা কোনো কথা বলে না। ঐশী একটু পর বলে, আগামীকাল আয়ুষ ভাইয়ের জন্মদিন। এটা জানো তো? হ্যাঁ, আমি ভাবছিলাম আমরা দুজন মিলে যদি কোনো প্ল্যান করি তাহলে ভালো হয়। কেন? আপনার আয়ুষ ভাইয়া কি ছোট্ট বাচ্চা যে তার জন্য জন্মদিন ঘটা করে পালন করতে হবে বা কোনো সারপ্রাইজ দিতে হবে? আমার ওসব ঢং একদম পছন্দ নয়। আপনার যদি কিছু করার থাকে নিজে থেকে করুন। আমাকে একদম এসবের মধ্যে জড়াবেন না। সামনে আমার পরীক্ষা। আমার কাছে এখন এসব করার মতো এত ফালতু সময় নেই। ঐশীর মুখটা এবার একদম ফ্যাকাশে হয়ে গেল। সে আর সইতে না পেরে বলে, কথাগুলো ভালোভাবেও বলা যেত ভাবি। তুমি সম্পর্কে আমার বড় হলেও বয়সে কিন্তু 4 থেকে 5 বছরের ছোটই হবে। তাই একটু ভদ্রতা তো আশা করতেই পারি, তাই না? ঈশিতা কোনো কথা বলে না আর। কথা বলতেও তার বিরক্ত লাগছিল। ঐশী আর অপেক্ষা না করে চলে যায় সেই স্থান থেকে। আয়ুষের জন্মদিনে যখন ঈশিতা কিছু করতে চাইছে না, তখন সে একাই করবে। আয়ুষকে প্রতি বছরের মতো এবারও সুন্দর করে সারপ্রাইজ দেবে, এটা ঠিক করে নিল ঐশী। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। আয়ুষ তখনও বাড়িতে ফেরেনি। হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে। তবে ঐশী এটা নিশ্চিত যে রাত 12টার মধ্যেই আয়ুষ বাড়িতে ফিরবে। এই জন্য ঐশী একা হাতে সব অ্যারেঞ্জমেন্ট করেছে। অনেক সুন্দর করে সাজিয়েছে চারপাশটা। এখন সযত্নে নিজের হাতে কেকও বানাচ্ছে। কেক বানানো শেষ করে টেবিলের উপর কেকটা সুন্দর করে সাজালো মেয়েটা। আজ সে তার আয়ুষ ভাইয়ার পছন্দের চকলেট কেক বানিয়েছে। এটা ভেবেই সে অনেক খুশি হলো। জাহানারা বেগম হঠাৎ সেই স্থানে চলে আসেন। এসে ঐশীকে এসব অ্যারেঞ্জমেন্ট করতে দেখে ভীষণ রেগে যান। এগিয়ে এসে ঐশীকে বলেন, এসব কি করছিস তুই? ঐশী মৃদু হেসে বলে, আজ তো আয়ুষ ভাইয়ার জন্মদিন, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছি, যেমনটা প্রতি বছর করি। ঐশীর কথা শুনে জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। তোর কি কোনো সেন্স নেই? আগের বছর করেছিস সেটা না হয় ঠিক ছিল, কিন্তু এবার বিষয়টা আলাদা। আয়ুষ এখন বিবাহিত। একজন পরপুরুষের জন্য এত রাতে এসব আয়োজন করছিস। ওর স্ত্রী জানলে বিষয়টা সহজভাবে নেবে? ঐশীর হাসি মুখ মলিন হয়। বলে, আমি ভাবিকে বলেছিলাম কিন্তু। এ ব্যাপারে কথা বাড়াস না ঐশী।
এতদিন আমি সব সহ্য করেছি মানে এই নয় এখনো সহ্য করব। তুই আগে আমার ছেলের অনেক ঘনিষ্ঠ ছিলি। তখনও অবিবাহিত ছিল তাই আমিও কিছু বলিনি। কিন্তু এখন ও বিবাহিত। ওর স্ত্রী আছে আমি চাই না তোর জন্য ওদের বৈবাহিক সম্পর্কে সমস্যা হোক। তুই এভাবে আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝে ঝামেলা তৈরি করিস না। ঐশীর চোখ বেয়ে নোনা জলের ধারা নামে। সে বলে, বিশ্বাস করো আম্মু, আমার মনে এমন কিছু নেই। শোন, এসব ন্যাকা কান্না থামা। যা এখান থেকে। তোর মনে কি আছে আর কি নেই সেটা ঈশিতা বুঝবে না। আর হ্যাঁ, যদি ভালো চরিত্রের মেয়ে হোস তাহলে আমার ছেলের থেকে দূরত্ব মেনটেন করে চলবি। এত অপমান আর ঐশী সইতে পারে না। সে দ্রুত স্থান ত্যাগ করে। ঐশী যেতেই জাহানারা বেগম হাঁপ ছেড়ে বলে, যাক, আপদ বিদায় হলো। এরপর তিনি চলে যান ঈশিতার রুমে। ঈশিতা তখনও পড়ছিল। জাহানারা বেগম এসে বলেন, বৌমা, আমার সাথে নিচে চলো, জরুরি দরকার আছে। ঈশিতা স্বভাবতই শাশুড়ির অবাধ্য হলো না। জাহানারা বেগম ঈশিতাকে নিয়ে নিচে এসে ঘরের লাইট নিভিয়ে দিলেন। ঈশিতা কিছু বুঝল না। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠতেই তিনি ঈশিতাকে বললেন, যাও গিয়ে দরজাটা খুলে দাও। ঈশিতা তাই করল। দরজাটা খুলতেই আয়ুষ ভেতরে ঢুকে বলল, এখানে এত অন্ধকার কেন? তখনই জাহানারা বেগম লাইট জ্বালিয়ে দিয়ে বলে উঠলেন, সারপ্রাইজ, হ্যাপি বার্থডে আয়ুষ। আয়ুষ খুশি হয়ে যায়। নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ মা। ধন্যবাদ আমাকে না দিয়ে নিজের বউকে দে। ও একা হাতে এসব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই কেকটা ও নিজে তোর জন্য বানিয়েছে। আমি কত করে সাহায্য করতে চেয়েছি কিন্তু ও সাহায্য নেয়নি। ঈশিতা অবাক হলো। সে তো এমন কিছু করেনি। পরে ভাবলো হয়তো জাহানারা বেগম নিজে এসব করেছেন আর তাকে ক্রেডিট দিচ্ছে, তাই আর কিছু বলল না। আয়ুষও অবাক হয়ে ভাবল, যেই মেয়েটা আমাকে সহ্য করতে পারে না সে নিজে আমার জন্য এত কিছু করলো। ভেবেই সে ঈশিতার দিকে তাকিয়ে বলল, সবকিছুর জন্য ধন্যবাদ। ঈশিতা বোকার মতো তাকিয়ে রইল। জাহানারা বেগম আয়ুষের দিকে চাকু বাড়িয়ে দিয়ে বলল, 12টা তো বাজতে চললো, দ্রুত কেকটা কাট। আয়ুষ তাই করলো। কেক কেটে প্রথমে জাহানারা বেগমকে খাওয়ালো, তারপর ঈশিতাকে। ঈশিতার দিকে আজ মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়ুষ। উপরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখে নিজের চোখের জল মুছে ঐশী বলল, হ্যাপি বার্থডে আয়ুষ ভাইয়া। তুমি সুখী হও এটুকুই চাওয়া। এর জন্যই যদি আমার তোমার থেকে দূরে থাকতে হয় তবে তাই সই।